ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম। বড্ড ঠান্ডায় জমে গেছেন মনে হচ্ছে নাকি? সালামের জবাব কি কানে কানে দিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে এখনো অনেক বক্তা রয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয়জন ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম সাহেব রয়েছেন। হাসনাবাদ থেকে এসেছেন শ্রীযুক্ত তুষার মণ্ডল মহাশয়, আমাদের খুবই প্রিয়জন এবং এ ব্যাপারে খুবই স্পষ্টবাদী। আইন নিয়ে যিনি কথা বলেন, আইন নিয়েই যিনি খেলাধুলা করতে ভালোবাসেন, ছোটন দাস মহাশয়। আর অনেকের বক্তৃতা তো আপনারা শুনেছেন। তো আমি তারাই বলবেন। আমি শুধু একটা কথা বলছি যে এই ভারতবর্ষ নামীয় দেশটা দুটো জিনিস একটু সমস্যায় পড়ে গেছেন শ্রোতা মণ্ডলী। ঠিক আছে, সুকৃতি বাবু একরকম বলেছেন, আমাদের গাইন বাবুর ব্যাখ্যা অন্যদিকে নয়, মোটামুটি ঠিকই আছে, তবে তার মাঝখানে একটু ফেরাফাটা। সেটা হলে এই আজকে সম্প্রীতি সভা তারাই করেন, আর এটাই পৃথিবীর বাস্তব কথা, যে যারা সংখ্যায় কম, যারা সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতি হওয়ার আশঙ্কা করেন, তারাই সম্প্রীতি সভা করেন। খুবই মূল্যবান কথা। তো সেই হিসাবে আমরাও ক্ষতির আশঙ্কা করি। তার একটাই কারণ, যে যেহেতু আমরা ইসলাম মেনে চলি, বড় ভাইজান যে কথাটা শেষে বলেছেন, যে আমরা আঘাত খেলেও যৎপরণস্তি যেখানে সেখানে আঘাত করতে পারি না। 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ হয়েছিল, টিট ফর টেট, আমরা যদি মনে করতাম বসিরহাট, বাগজোলা, হাসনাবাদ, বেড়াচাপা, বারাসাত, মালঞ্চ 10টা-20টা মন্দির আমরা ভেঙে দিতে পারতাম, কিন্তু করব না। কোরআন আমাদেরকে সেই মুসলমান তৈরি করেনি, ইসলাম আমাদেরকে সেই মুসলমান তৈরি করেনি। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থেই মুসলমান হতে বলেছেন। তাই একটা মসজিদ গেলেও পাল্টা আর একটা মন্দির আমরা নিতে পারিনি, আর নেবেও না কোনোদিন। কারণ মন্দির ভেঙে জান্নাতে যাওয়া যাবে না, মন্দির ভেঙে প্রিয় নবীর খুব উচ্চ স্তরের উম্মত হওয়া যাবে না, মন্দির ভেঙে পাকা মুসলমান হওয়া যাবে না। এই জন্যই ঠিক আঘাত খেলেও আঘাত করতে পারি না, এটাই হয়তো আমাদের দুর্বলতা। আর ইসলাম আমাদের হাত পা বেঁধে দিয়েছে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। ইসলাম আমাদেরকে হাত পা বেঁধে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু আজকের প্রসঙ্গটা কোন জায়গায়? শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় বিচার, জাতি ভেদাভেদ, বৈষ্ণব কায়স্থ শূদ্র, এটা একটা দেশকে পিছিয়ে নিয়ে যায়। সে কথা সুকৃতিবাবু স্বীকার করেছেন, সে কথা আমাদের গাইনবাবুও স্বীকার করে নিয়েছেন, যেটা পিছিয়ে নিয়ে যায়। তবে ইতিহাসটা বুঝতে হবে। ইতিহাস কি? আজকে যেটা ঘটছে কালকে সেইটা ইতিহাস। আমরা বলতে পারি আজকে সকালে যেগুলো ঘটে গেছে সন্ধ্যাবেলা সেটা ইতিহাস, বিকাল 4টেই যেটা ঘটে গেছে বিকাল 5টায় সেটা ইতিহাস, মাগরিবের নামাজ যেটা পড়ে ফেলেছি ওটা আমাদের ইতিহাস। এই যদি বলি ইতিহাস, যা ঘটা হয়ে গেছে সেটাই যদি বলি ইতিহাস, তাহলে আনন্দবাজার আজকাল বর্তমান এবিপি 24 ঘন্টা গত 1.5 মাস ধরে বর্ধমান কাণ্ড নিয়ে যেগুলো লেখালেখি করেছে সেইগুলোই আজকে ইতিহাস। ভাই আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সেইগুলোই তো আজকে ইতিহাস। আমাদের পরবর্তী প্রজন্ম, এখান থেকে 50 বছর পরে যারা জন্ম নেবে, কোন পিএইচডি করার জন্য, ডক্টরেট করার জন্য, ইতিহাসের ভালো ছাত্র হওয়ার জন্য কলকাতা
জাতীয় গ্রন্থাগারে বসে যদি 2014 সালে সেপ্টেম্বর অক্টোবরের পুরনো আনন্দবাজার কাগজগুলো যদি খুলে পড়ে, তাহলে 50 বছর পরে একটা ছাত্রের ব্রেনে, একটা গবেষক ছাত্রের ব্রেনে এটাই ঢুকে যাবে যে পশ্চিমবাংলায় মাদ্রাসায় জঙ্গি তালিমার প্রশিক্ষণ দেওয়া হতো। কোন ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছেন আপনি আমাদের? এ দেশে তো সেই ইতিহাস চলে। এদেশ তো সেই দেশ যে দেশ মুসলমান হিরো হলে তাকে জিরো করে দেওয়া হয়, আর মুসলমান যখন 0 পয়েন্টের কোন অপরাধ করে তখন তো তাকে ইঁদুর পাম দিয়ে দিয়ে ফুলিয়ে হাতি বানানো হয়। কোন ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছেন? কোন ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছেন? যে ইতিহাস ইংরেজ গভর্নমেন্টের ফ্যান দিয়ে পোষা কুত্তাদের দ্বারা লেখানো হয়েছে, সেই ইতিহাস দিয়ে কখনো একটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরতে পারে না। কোন ইতিহাস শিক্ষা নেব আমরা? বাদশাহ আওরঙ্গজেবের মতো মানুষ, বাদশাহ আওরঙ্গজেবের মতো মানুষ, তাকেও তো এখানকার ইতিহাস তাকে গোড়া বলেছে। চলুন ফার্সি ইতিহাস খুলে দেখি। চলুন কলকাতার অনেক প্রাচীন গ্রন্থাগারে সেই ইতিহাস আমরা খুলে দেখি। আজকে আনন্দবাজার যে আগুন লাগাচ্ছে, এটাই তো জাতির পরবর্তী ইতিহাস। আজকে স্টেটসম্যান যে আগুন লাগাবে, এটাই তো পরবর্তী ইতিহাস। আজকের এবিপি যে আগুন লাগাচ্ছে, এটাই তো পরবর্তীর ইতিহাস। আজকের একটা ঘটনাবহুল কর্মকাণ্ডে কলকাতায় একটা কিছু যদি ঘটে, পরের দিন দেখবেন যদি মমতা ব্যানার্জির মিছিলে প্রচন্ড লোক হয়, আনন্দবাজার কোনো ছবি পাবে না। কোথায় অ্যাম্বুলেন্স আটকে রুগী মরে গেছে সেই ছবিটা দেখবে। কথা বোঝা যায়নি কি বলেছি? যদি বুদ্ধদেব বাবুদের কোনো মিটিং হয়, তাহলে গণশক্তির ফার্স্ট পেজে আসবে কত লোক, সেইটার ছবি। আর ঠিক তার উল্টো কাগজে ওই গণশক্তি যারা সিপিএম মাইন্ডের নয়, সংবাদ প্রতিদিন বা এই ধরনের কোনো কাগজে বার হবে কোথায় মিছিলের পথে বাসের ড্রাইভারের সঙ্গে ঝগড়া হয়েছে, ঠিক সেই ছবিটাই। এরা তো দুজনেই সাংবাদিক, এরা তো দুজনেই তো কলমের কালি বিশ্বাস করে, এরা তো দুজনেই তো কলমের কালি নিয়ে ব্যবসা করছে। তারা বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে। কেন? আমি অত্যন্ত ভয় পাই। 50 গ্রাম ফলিডল তেল দিয়ে খুব বেশি 5টা মানুষ মারা যাবে। বেগুন খেতে, পাটে, বিভিন্ন ক্ষেত্রে আমরা পোকা মারার যে বিষ ব্যবহার করি, 50 গ্রাম 1 কেজি তেলে, আপনার 50 গ্রাম ফলিডল তেল যদি পোকা নামের যদি মানুষ মারি, হার্ডলি 2টো মানুষ মরবে। হার্ডলি। ডাক্তার বলেছে 5 গ্রাম খালে একটু বমি হবে, পায়খানা হবে, সেরে যাবে, ওতে মরবে না। 50 গ্রাম যদি খায়, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স বলছে 1-2টো মানুষ মরলে মরতে পারে মেবি। তবে সঠিক সময় চিকিৎসা হলে ও বমি টমি করিয়ে দিক সেদিক করিয়ে আবার চিকিৎসায় সুস্থতা ফিরিয়ে আনা যেতে পারে। কিন্তু জানবো যে বিষাক্ত বয়জানের শিশির গায়ে লেখা থাকে এটার থেকে সাবধান, যে কোনো জায়গায় রাখবেন না, বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। কিন্তু এর চাইতে কত ভয়ঙ্কর 50 গ্রাম কলমের কালি, 50 গ্রাম বিষ তেল দিয়ে যদি 2টো মানুষ মারা যায়, আর 50 গ্রাম কলমের কালিকে যদি অপাত্রে কুপাত্রে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে যদি 50 গ্রাম কালিকে যদি বিষাক্ত রূপে ব্যবহার করা যায়, পৃথিবীর 2 কোটি মানুষকে খুন করে দেওয়া 50 গ্রাম কলমের কালির পক্ষে অনায়াসেই সম্ভব। অনায়াসেই সম্ভব। আমি থাইরয়েড আর ফলিডল বিষ তেলকে ভয় পাই না, আমি ভয় পাই না ক্যাম্পস ট্যাবলেটকে, আমি ভয় পাই না ব্র্যান্ডি হুইস্কি আর মদের বোতলকে, আমি ভয় পাই শিক্ষিত শয়তানদের কলমের কালির ভাইরাসকে। আমি অত্যন্ত ভয় করি এই শিক্ষিত শয়তানদের কলমের কালিকে। রাস্তার ধারে জাদু খেলা দেখিয়ে, সাপের খেলা দেখিয়ে সে বড় জোর, সাপ খেলা দেখিয়ে ডুগডুগি বাজিয়ে
ওই হাঁকড়া গাছের শেকড় মাদলির ভেতরে দিয়ে বলে দেবে যেটা কাছে রাখবেন, যত বড়ই কেউটে সাপ হোক না কেন আপনার কামড়াবে না। এর এক চিটিংবাজ, ওতে কিচ্ছু থাকে না, কিছু পাকাটির কুচি, হাঁকড়া গাছের শেকড় এইসব পুড়ে দেয়। এ তো খুচরো চিটিংবাজ। আমি মনে করি রাস্তার ফুটপাতে যারা গাছের শিকড় বিক্রি করে জনগণকে ধোঁকা দিয়ে পয়সা কামাই করে, এরা 5টা মানুষকে ঠকায়, এরা 10টা মানুষকে ঠকায়। সংবাদপত্রের নামে, সাংবাদিকতার নামে যারা কলমের কালিকে একটা জাতিকে কতল করার জন্য সত্যকে মিথ্যার, মিথ্যাকে সত্য বলে গোটা দেশ জুড়ে যারা দাঙ্গা লাগাবার চক্রান্ত করে, এরা দুটো মানুষের সঙ্গে নয়, বরং ভারতবর্ষের মাটির সঙ্গে এরা চরম 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 বেইমানি করছে। তারা সাম্প্রদায়িকতা নিপাত যাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক। নারায়ে তাকবীর। সুতরাং আজকে মূর্খ মানুষের চাইতে যত না ভয় হয়, তার চাইতে বেশি ভয় হয় শিক্ষিত শয়তানদের কারণে। কেন? ওরা যদি পিস্তল আর কামান নিয়ে যদি ডাকাতি করে, একটা পরিবার শেষ হবে। ওরা যদি বোম মেরে ডাকাতি করে, একটা পরিবার শেষ হবে। ওরা যদি বাসে পকেট মেরে শেষ করে, একটা পরিবার শেষ হবে। কিন্তু কলমটাকে যদি তাক করে একটা জাতির এগেনস্টে কলম ছুঁড়ে মারা হয়, একটা জাতির অস্তিত্ব বিলীন করে দিয়ে একটা দেশকে তারা চরম জ্বলন্ত আগুনের মুখে ঠেলে দিতে পারে। আমি ভয় পাই এই বিষাক্ত কলমের কালি থেকে। উপস্থিত জনমণ্ডলী যারা আছেন, শপথ বাক্য পাঠ করতে হবে, শপথ বাক্য পাঠ করতে হবে। মিথ্যাবাদী, চক্রান্তকারী, দেশের সম্প্রীতির বিনষ্টকারী আনন্দবাজারের মতন বিশ্বাসঘাতক কাগজ আর কিনতে পারবেন না। আমার সঙ্গে কি একমত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সঙ্গে কি একমত আছেন? বর্তমানের মতো বিষাক্ত কাগজ, আজকালের মতো বিষাক্ত কাগজ, এশিয়ানেট, ডেইলি নিউজ, বিজনেস নিউজ আর স্বস্তিকার মতো বিষাক্ত কাগজ, যারা সত্যকে মিথ্যার, মিথ্যাকে সত্য বানিয়ে একটা দুটো জাতির মাঝখানে একটার বিরুদ্ধে আর একটা জাতিকে লিলিয়ে দিয়ে একটা দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে শান্তি আর সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করে দিয়ে চায়ের দোকানদার যিনি কেটলি নিয়ে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় বাঁচবো না হলে দেশের জন্য প্রাণ দেব। তবে বাংলার মাটিতে, বাংলার মাটিতে দিল্লির স্বপ্ন দেখেছেন, হরিয়ানার স্বপ্ন দেখেছেন, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের স্বপ্ন দেখতে পারেন। বাঙালি, মুসলিম আর হিন্দু হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ রেখে মিলে মিশে শপথ বাক্য পাঠ করুন। বাংলার মাটিতে চায়ের দোকানদারের আগুন আমরা জ্বালাতে না। RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কে অধিকার দিয়েছে তাদের এই কথা বলার? ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো। আমি যদি এক্ষুনি বলি রামায়ণ ছাড়ো নাই ভারত ছাড়ো, তখন তো কালকে আনন্দবাজারের ফার্স্ট পেজে মাতিনি ছবি বেরোবে। যেই বলবো রামায়ণ ছাড়ো নাই ভারত ছাড়ো, তখন তো বর্তমানে আমার ছবি বেরোবে। এবিপি আর 24 ঘন্টার সাংবাদিকরা আমার বাড়ি লাইন দেবে। সে ভদ্রলোকটা কোথায় যিনি রামায়ণ হয় রামায়ণ নাই ভারত ছাড়তে বলেছেন? কসম খোদার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওই কথা বলার জন্য আমি কোরআন শরীফ পড়িনি। এ কথা কখনোই আমি বলবো না, কোন আলেম বলবে না, কোন মাওলানা, হাফেজ, কারি, মুফতি এ কথা বলবে না। তার মানে কি ভারত ছাড়ো নয় কোরআন ছাড়ো, এই কথাটা মেনে নিতে হবে? মেনে নেবেন? ভারত ছাড়বেন? কোরআন ছাড়বেন? ভারত ছাড়বেন? ওদের সাহস কি? মধ্যম গ্রামের মতো জায়গায়, মধ্যম গ্রাম চৌমাথার মতো জায়গায় মাইক বেঁধে
হাজার হাজার মানুষের সামনে বলছেন ভারতবর্ষে বাস করতে গেলে কোরআন ছাড়তে হবে, আর কোরআন নিয়ে বাস করতে গেলে ভারত ছেড়ে দিতে হবে। আমি কি ঘুরিয়ে বলতে পারবো না? সংবিধানের 30-এর ক খ গ ধারায়, সংবিধানের আরো অনেক ধারায় পরিষ্কার তো সেখানে বলাই রয়েছে যে দেশ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ পার্সিয়ান, যেখানে মন্দির তার পাশে মসজিদ, তারই পাশে গির্জা, তারই আর এক পাশে থাকবে গুরুদুয়ারা, যে যার মতো স্বাধীনতার সাথে ধর্মীয় উৎসব অনুষ্ঠান তারা পালন করবে, কেউ কারো ধর্মের পালনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটা তো সংবিধান। আপনি কংগ্রেস করেন, কোরআন ছাড়ো না ভারত ছাড়ো বলেছে, মুসলমানদের জন্য আপনার বলতে হবে না। আপনি টিএমসি করেন, মুসলমানদের জন্য বলতে হবে না। আপনি সিপিএম এর কমরেড বন্ধু, মুসলমানের জন্য বলতে হবে না। আপনি আরএসপির বন্ধু, মুসলমানদের জন্য বলতে হবে না। কিন্তু আরএসএস সংবিধানটা, ভারতবর্ষের সংবিধানকে পায়ের তলায় মারিয়ে দিয়ে দেশটাকে কোরআন ছাড়ো না ভারত ছাড়ো এই আওয়াজ তুলে এ দেশটাকে রাম রাজত্ব বানাবে। সংবিধানের ইজ্জত রক্ষার্থেও কংগ্রেসের লিডার তোমার কি দুটো কথা বলা উচিত ছিল না? সিপিএম এর লিডার তোমার কি দুটো কথা বলা উচিত ছিল না? যে তোমরা সংবিধানকে অপবিত্র করছো কেন? এখানে তো সব দেশের মানুষের সমান অধিকার, এ কথা তোমরা কেন বলছো? আপনি টিএমসি করতে পারেন, মুসলমানদের জন্য বলতে হবে না। অন্তত সংবিধানের ইজ্জতটা রক্ষার খাতিরে এ কথাটা বলা উচিত ছিল। আসলে ব্যাপার হয়েছে, খানিকটা বলতে গেলেই আমার বলতেই হয়, এর ভিতরে কিছু আছে মেকি রাজনীতিবিদ। মেকি রাজনীতিবিদ, দিনের বেলা সিপিএম, রাত্রেবেলা বিজেপি, দিনের বেলা টিএমসি, রাত্রেবেলা বিজেপি, দিনের বেলা কংগ্রেস, রাত্রেবেলা বিজেপি। এই চক্রান্তকারীদের হাত থেকে যদি এদেরকে যদি আমরা চিহ্নিত না করতে পারি, তাহলে এদের চক্রান্তে নিরীহ মুসলমান মরবে, এদের চক্রান্তে নিরীহ হিন্দুও মরবে। হাও গিলতি গিলতি বাও গিলে বসেছ না। তাজমহল নাকি, তাজমহল নাকি বিজেপির বাবা খেলে সম্পত্তি। তাজমহল বিজেপির বাবা খেলে সম্পত্তি না। বড় ভাই বলছিলেন না যে নরেন্দ্র মোদী এই বলেছেন, আমাদের রাষ্ট্রপতি এই বলেছেন। আসলে উনি মুফতি সাহেব, কেতাবের খবর রাখেন, প্রচুর প্রচুর মশলার খবর রাখেন। কিন্তু আমি একটা জিনিস জানি, যে মাটিতে দাঁড়াতে হয় সেই মাটির থেকে কিছু জ্ঞান লেগাতে হয়, এটা স্বাভাবিক। আজকে কোথায় এসছেন জানেন? এই জায়গাটা, এই জায়গাটার একটা জাতীয় নাম আছে, বলে গরুহাটে। এখান থেকে একটা জ্ঞান নিয়ে যেতে হবে, দ্যাট ইজ দালালের জ্ঞান। সেটা কি? গরুহাটে কেউ আছে গরু বেচতে, কেউ আসে গরু কিনতে। কেউ বেচতে আসে আর কেউ কিনতে আসে, মাঝখানে একটা সম্পর্ক তৈরি করে দেয় উকিল, তার নাম দালাল। ওর কাজ, আমি এলাম বকরিদির গরু কিনবো, ও চোখ মুখ চেয়ে বুঝে নিল যে এ গরু কিনবে। ভাই চলে আসেন, আমার টেনে নিয়ে গেল ভিড় করে, বলে একদম পুরো ঈদ গাই, কোনো অসুবিধে নেই। দরদাম শেষ, হ্যাট হয়ে নিচের দিক দেখি পাকা দুটো এন্ডোকোসাস। বলি ভাই তুমি কি সব বনস করতেছো? তাহলে তো ভাই না, একটুখানে দেখে গেলাম, যেটা দেখে গেলাম ওটা গাই ছিল। আসলে ও যে গরু আবার সরে গেছে আমি বুঝতে পারিনি। তার মানে কোন রকমের দড়িটা তুলে দিতে পারলি খালাস, ধরা পড়েছে। এছাড়াও ওই দালালদের আবার কিছু জয়েন্ট দালাল থাকে। ও যখন আমার বললো ভাই 14,000 টাকা দিয়ে নাও, গরুটা নসের করে দুধ হবে। আমি বললাম এর পালান দিকে তো তা মনে হচ্ছে না তো। পাশে আর একটা দাঁড়িয়ে বললো ভাই এ গরু ও বরকতুল্লাহ চাচার বাড়ির পাশে না আমার বাড়ি, প্রতিদিন ওরা গাই দই আমি দেখেছি, 12-14 কুইন্টাল তো হয়। এরা হলো সাব কন্ট্রাক্টর, ওরাও দালালের পয়সা ভাগ পায়। এসে বললো সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? তাহলে আপনার চিনতে পারলাম না তো। আসলে বলে একটা মামু আর একটা ভাগনা, একটা মামু আর একটা ভাগনা। হাটে এসে আর চিনতে পারিনি, কারণ অন্যের কাছ থেকে মাল দুয়ে নিতে হবে।
কাইম সাহেব খবর রাখে যে দেশের মুসলমান এদেশের জন্য জন্মায় আর এদেশের জন্য মরে। এটা হলো নরেন্দ্র মোদীর দালালির কথা। যেহেতু কিছুদিন পরই ওর আর একটা লোক তাজমহল দাবি করবে, তাই আগে একটু দালালি না করলে অসুবিধে আছে। কথাটা বোঝা যায়নি? এ তো পাক্কা দালালি করা হচ্ছে। যে দেশের মানুষ মুসলিম দেশের জন্যই মরে আর দেশের জন্যই বাঁচে, তোমার এ কথাটা যদি সত্যি হয়, সুরাট মিরাট আর গুজরাটের দাঙ্গার রক্ত তো আজও তোমার হাতে চিকচিক করছে সোনা মানিক। তুমি যদি মুসলমানদের জন্য তোমার এত দরদ হবে, গোদারা স্টেশনের ট্রেন তো আজও রাজসাক্ষী, গোদারা কাণ্ড তো তার রাজসাক্ষী। সুরাট মিরাট গুজরাটের গান্ধীনগরের সে সমস্ত দাঙ্গা কবলিত এলাকা তো আমরা সচক্ষে দেখেছি। তুমি কোথায় দালালি করছো সোনার চাঁদ? তোমার দালালি তো এ রাজ্যে চলতে দেওয়া যেতে পারে না। সুতরাং আবার বলছি, এরা একজন মুসলমানদের ভালো বলেছে মানেই আপনি তৈরি থাকবেন ওরের আর এক চাস্তো ভাই দুদিন পরই আপনার আর একটা কোপ মারবে। এটা রাজনীতিতে কোনোদিন শেষ কথা নয়। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আজকে যারা গাল দেবে, কালকে তারা ভাইরা ভাই বলবে, পরশুদিন তার মামু বলবে যারে, তারপর দিন তার সমুন্দি বলবে। ওদের কোনো রকমের শেষ নেই। সুতরাং আমি আবার বলছি, এই মিথ্যা কলমের কালি একটা দেশের শান্তি সম্প্রীতি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে এই মিথ্যা সংবাদপত্র। এই মিথ্যা সংবাদপত্র ভুল খুব একটা হয়নি। আসলে একটা দেশে যত জাতের মানুষ বাস করে সকলের সম্পর্কে একটা নির্ধারিত কালচার থাকা উচিত। আজকে যদি LI এর ভেতরে নির্দিষ্ট সংখ্যক একটা মুসলমানদের জায়গা যদি থাকতো, থানার পুলিশের ভিতরে যদি নির্দিষ্ট পরিমাণে একটা মুসলমানদের সংখ্যা থাকতো, হয়তো আবার শিক্ষার প্রশ্নে এসে দাঁড়াবে যে আমরা শিখিনি। এর পিছনে দোষ কাদের? আমি যদি বলি আমরা শিখিনি, এটা আমাদের দোষ। ঘুরিয়ে যদি এটাও বলি চক্রান্ত করে আমাদের শিখতে দেওয়া হয়নি। সাচার কমিশনের রিপোর্ট কি বলবে? যেখানে 70% মুসলমানের বাস, সেখানে হাই স্কুল আছে তো বিজ্ঞান নেই। তার মানে বিজ্ঞান পড়লেই তো ভালো চাকরি বাকরির পথ পরিষ্কার হবে। যার জন্য তো চক্রান্ত করি মুসলমানদের বিজ্ঞান পড়তে দেওয়া হয় না। এর কি উত্তর দেবেন? সুতরাং মুসলমানদের যদি কিছু দোষ থাকে, আমি অবনত বোধ থেকে মাথা পেতে মেনে নিচ্ছি। কারণ কিছু আছে বাড়ির গাই গরুর দুধ বিক্রি করে চুল্লু খায়, এটা আমি জানি। এও সাদা ও সাদা, তবে এর চেয়ে নাকি ওতে ভিটামিন বেশি। এ মুসলমান কিছু আছে স্বীকার করি, কিন্তু এর পরেও এটা তো স্বীকার করতেই হবে। দেশ বিভাজনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতি পদে পদে তিলে তিলে করে মুসলমানদেরকে প্রত্যেক ক্ষেত্রে চক্রান্ত করে পিছিয়ে দেওয়া হয়েছে। এটা তো অস্বীকার করা যায় না। তবুও বলছি, শিক্ষায় আমাদের এগিয়ে আসতেই হবে। যদি প্রযুক্তিতে আমরা এগোতে না পারি, আমি সে কথা বলেছি, ওই কলমের কালি বড় সাংঘাতিক কালি। কেউ যদি কলমের কালিটাকে বিষ হিসাবে ব্যবহার করে, তার এন্ট্রি বোমা পিস্তল আর কামান গলায় জবাব হবে না। তার জবাব দিতে গেলে পাল্টা কলমের কালি দিয়েই সেই ভাইরাস, এন্টি ভাইরাস মেরেই তবে সমাজটাকে শোধন করবার চেষ্টা করতে হবে। আমি এখনো বিশিষ্ট কয়েকজন বক্তা রয়েছেন, আমার ছোটন দাস মহাশয় রয়েছেন আমাদের তুষার কুমার মণ্ডল বাবু, আলহামদুলিল্লাহ, তারাও যথারীতি বলবেন। আমি শুধু একটা জিনিস তাদের আজ বেশি করে আলোচনা করতে অনুরোধ করব, সেটা হলো এই আনন্দবাজার আজকাল, স্টেটসম্যান, গণশক্তি, এশিয়ানেস, ডেইলি নিউজ, বিজনেস নিউজের মতন পত্রপত্রিকা, 24 ঘন্টার ABP মতন আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, আকাশবাণী, দূরদর্শনের মতন মিডিয়াগুলো খাগড়াগড় কাণ্ডে, মুর্শিদাবাদের শিমুলিয়া কাণ্ডকে নিয়ে এত অধিক পরিমাণ মিথ্যা কথা প্রচার করে হিন্দু ব্রেনের ভিতরে এত ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। এত সাংঘাতিক ভাবে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাঁতিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি, বোমা, পিস্তল, কামান, গোলা, এই করে 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 হিন্দু ব্রেনের ভিতরে এত বেশি বেশি ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আমার দাদার কাছে দায়িত্ব নেব,
ওই ব্রেনগুলোই অ্যান্টিভাইরাস মেরে ওয়াশ করার দায়িত্বটা একটু আপনারা নেন। আমার কথাটা বোঝা যায়নি? বারবার তো মুসলমানদের বিরুদ্ধেই লেখা হয়েছে, মাদ্রাসা মানে জঙ্গি, মসজিদ মানে জঙ্গি, টুপি মানে জঙ্গি। কেসটা ঘটেছে কি দেখেন, মুর্শিদাবাদ আপনার বর্ধমানের খাগড়াগড়ে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটা মাদ্রাসায় ঘটেনি, অন্য একটা বাড়িতে ঘটেছে। আবার সে বাড়িতে একটা পার্টি অফিস, নিচের তলায় পার্টি অফিস, উপরের তলায় বোমান্তিজাটা ঘটেছে, যা ঘটতে পারে। সেখান থেকে বেশ খানিকটা দূরে মাদ্রাসা। সেই বোমা ফাটার পরেও, সেই বোম ফেটে যাবার পরেও সাংবাদিকদের কলমের কালি, আর এটা চায়ের দোকানদারের একটা কেরামতি বলতেই হবে, ফেটে যাওয়া সেই বোমা গড়িয়ে 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 কলমের কল্পনার কালিতে সেই বোমা তৈরি করে মাদ্রাসায় এনেছে, এনে আবার ফাটিয়েছে। কি ব্যাপার? এর সঙ্গে মাদ্রাসা জড়িত। আল কায়েদা আপনার NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মানুষজন যারা গেছেন তারা তদন্ত করেছে, যা বইপত্র পেয়েছে বস্তা ভর্তি করেছে, 15 বস্তা বই বাজেয়াপ্ত করে নিয়ে এসছে। এখন অফিসে রেখে আরবি উর্দু তো পড়তে পারে না, বাধ্য একজনকে ডেকেছে। একজন চলে এলো, মসজিদের ইমামকে ডেকেছে। বস্তা খুলে একটা চটি বই এনে ইমাম সাহেবকে দিয়ে বলছি, ইমাম সাহেব কি বলো দিন? বললো স্যার এ তো কায়দার বই। যেই বলেছে কায়দার বই, NIA এর মাথায় ভূত ঢুকে গেছে, তাইলে আফগানিস্তানের আল কায়দা। কি সাংঘাতিক রকমের চিন্তা ভাবনা। আরে ও বলছে স্যার এটা একটা কায়দা, কায়দা, কায়দার বই। বলে ভেরি গুড, ডবল থ্যাঙ্কস। আমরা তো আল কায়দাই তো খুঁজে বেড়াচ্ছিলাম পশ্চিমবাংলার কোথায় আছে। শুরু হয়ে গেল গভীর 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 ভাবে তদন্ত, যে পাকিস্তানে, আপনার ওই আফগানিস্তানে, রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় আল কায়দা যারা, ওসামা বিন লাদেনের লোক, যারা মোল্লা ওমরের লোক, তাদেরই লেখা বইপত্র এই কায়দার বই যখন এখানে পড়ানো হয়, তাহলে এখানেই সারা পৃথিবীর বড় বড় জঙ্গিদের আনাগোনা। ওসব জন্তুগা কায়দা আর আল কায়দা এই পার্থক্য করার যোগ্যতা যাদের হয়নি, সেই সমস্ত কোলাম্যাং হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন অফিসার। ভাবতে পারেন? আরে বাংলায় বলে অ আ ক খ হস্যই দীর্ঘই, এটা হলো ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয় বাংলা। ABCDEF এটা হলো ইংরেজির বর্ণমালার বই, আর আলিফ বে তে সে জিম হে খে এটা হলো আরবি বর্ণমালা। তো বাংলায় বলে বর্ণমালা, ইংরেজিতে বলে অ্যালফাবেট, আর আরবির এটাকে বলা হয় কায়দা, কায়দার বই। এখন ইমাম সাহেব যেই বলেছে কায়দার বই, ওরা ধরে নিয়েছে তাইলে এটাই হলো আল কায়দাদের শ্রেষ্ঠ চক্রান্তের আতুর ঘর। ফাটাফাটি লেগে গেল। সঙ্গে সঙ্গে পাশে দালাল ছিল, লিখে দিল এখানে বিরাট বিরাট মোটা মোটা জঙ্গিদের আড্ডাখানা। কি আজীব তামাশা, কি সাংঘাতিক তামাশা। সুতরাং এই মিথ্যা গল্পটাকে নিয়ে, এই গুজবটাকে নিয়ে গোটা দেশ জুড়ে মুসলমানদের বিরুদ্ধে হিন্দু এলিট শ্রেণীর বলি আর সাধারণ হিন্দু ভাই বলি, যারা সংবাদপত্র পড়েন, যারা মিডিয়ার সংবাদ দেখেন, শোনেন, বোঝেন, তাদের মাথায় বার 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 করে এই ভাইরাসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি তুষার বাবুর কাছে অনুরোধ করব, আমি ছোটনদার কাছে অনুরোধ করব, এই ব্রেন থেকে মুসলিম বিদ্বেষে এই ভাইরাস যদি দূর করা না যায়, দাঙ্গা রোধ করা যাবে না। ভাই আমার কথা বোঝা যায়নি? যদি তাদের ব্রেন থেকে এই ভাইরাস রোধ করা না যায়, দাঙ্গা রোধ করা যাবে না। আমরা খুব ছোট্ট ভাবনায় বিশ্ব নিয়ে ভাবতে পারিনি, সারা ভারতকে নিয়ে ভাবতে পারিনি। সেই কবিতাটা আজও আমার মনে পড়ে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সেই সোনার বাংলায়, সেই সোনার বাংলায়, সুজলা সুফলা দেশের বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা, মসজিদ মন্দিরের দাঙ্গা, রামায়ণ কোরআনের দাঙ্গা, 64-র দাঙ্গা আমরা দেখেছি, 47-এর দাঙ্গা আমরা দেখেছি। সেই দাঙ্গার ঘা আজও পর্যন্ত সারেনি। আমরা সর্বশক্তি দিয়ে এ বাংলায় দাঙ্গা লাগাতে দেব না, দেব না, দেব না। এই শপথ আমাদের পাঠ করতে হবে। সেই শপথ শুধু মুসলমানরা একা নয়, সম্প্রীতিকামী, সৌহার্দ্যকামী হিন্দু ভাইদেরকেও হাতে হাত রেখে, বুকে বুক রেখে যদি আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করতে পারি,
নিশ্চিত করে আর এস এর এই চক্রান্তকে আমরা নস্যাৎ করে দিতে পারবো এই আশা বিশ্বাস নিয়ে আমার পরবর্তী দুইজন বক্তা আছেন, আমি এখন অনুরোধ করব আমার ছোটন দাস মহাশয়, যিনি আইনের উপরে কথা বলেন। ছোট্ট ছোট্ট আইনের ভিতর দিয়ে আমরা অনেক জ্ঞান পাই। যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি বলেছিলেন যদি একটু গায়ে গায়ে বসেন তাহলে গরম লাগবে, একটু ঠান্ডাটা কম লাগবে। আমি দেখছি পিছন পিছন অন্তত 10-15টা থাকা দাঁড়িয়ে গেছেন, একটু কি বসবেন? অনুরোধ করে বলছি যদি একটু বসার হয়। হ্যাঁ, সুন্দর জায়গা আছে, বসলে না আসলে মাটি ঠান্ডা, তবে 2 মিনিটের ভেতরে বলে পাশার তলায় গরম হয়ে যাবে। এই এত লম্বা দাঁড়িয়ে রয়েছেন মানে 6 ফুট জায়গায় শীত লাগছে, আর যদি বসে থাকেন 1.5 ফুট জায়গায় লাগবে। অন্তত বিজ্ঞানের যুগে এই পর্দাটাও তো ভোগ করা উচিত যে 6 ফুটি শীত নেওয়ার চাইতে 1.5 ফুটি শীত নেওয়া ভালো। যারা বিজ্ঞান মনস্ক আছেন অন্তত একটু আল্লাহর হস্তে বসেন। আমার খুবই শ্রদ্ধাভাজন ভাই জনাব ছোটন দাস মহাশয়কে আমি এখন বলবার জন্য অনুরোধ করছি।